স্ট্রাইকাল্যান্ড থেকে সৈন্য প্রত্যাহারের একদিন পরই ইউক্রেনিয়ান বাহিনীর উপরে ওডেসায় এমন হামলা চালালো রাশিয়ান বাহিনী, পুরো ওডেসা বন্দরটি লণ্ডভণ্ড হয়ে গেছে। এবং এই হামলার মাধ্যমে ইউক্রেনীয় তরফ থেকে আরেকটি ব্যাপার স্পষ্টীকরণ করা হচ্ছে, তা হচ্ছে নতুন করে ওডেসা বন্দরটিকে টার্গেট করেছে রুশ বাহিনী। অর্থাৎ একের পর এক শহর দখল করার পরে রুশ বাহিনীর এই মুহূর্তের টার্গেটের শহরের নাম হচ্ছে ওডেসা। ওডেসা সমুদ্র বন্দরের মাধ্যমে মূলত ইউক্রেনিয়ান বাহিনী এই যুদ্ধকালীন সময়ের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য অর্থাৎ আমদানি রপ্তানি চালু রাখতে পারছে। এখন রাশিয়ান বাহিনীর উদ্দেশ্য হলো ইউক্রেনিয়ান দেশটির পুরো অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেয়া। ইতিমধ্যেই ইউক্রেনের দুটি বন্দরের পুরোপুরি দখল রয়েছে রাশিয়ার কাছে। এখন যদি এই তৃতীয় বন্দরটিও তারা দখল করে নিতে পারে, তাহলে ইউক্রেনের আমদানি রপ্তানি ভিত্তিক অর্থনীতি বলতে কিছু থাকবে না এবং বহির্বিশ্বের সাথে সমুদ্রপথের ইউক্রেনের সর্ব ধরনের যোগাযোগ কাট আপ হয়ে যাবে। আর সেই লক্ষ্যেই এই দুর্ধর্ষ হামলা পরিচালনা করেছে রাশিয়ান বাহিনী। গতকালের হামলাটি এমন নজিরবিহীন ছিল যে কয়েকটি 9 তলা ভবন ধূলিসাৎ হয়ে গেছে এবং ওডেসা বন্দর ভিত্তিক যে সকল হাই রাইজ বিল্ডিংগুলো রয়েছে সেগুলো মোটামুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে এই বিল্ডিংয়ের নিচে অনেকে চাপা পড়ে থাকতে পারে। ওডেসায় ইউক্রেনের সামরিক অবস্থানগুলো লক্ষ্য করেও রাশিয়ান হামলা অব্যাহত রয়েছে। বন্ধুরা, কৃষ্ণ সাগর থেকে একের পর এক ক্রুজ মিসাইল ছুড়ে পুরো ওডেসা বন্দরটাকেই তছনছ করে দেওয়া হয়েছে। এখন একটি বিষয় স্পষ্ট আকার ধারণ করেছে। আমি পূর্বেই আমার ভিডিওতে বলেছিলাম, সম্পূর্ণ পূর্ব ইউক্রেন দখল করার পরে রাশিয়া মনোযোগ দিবে দক্ষিণ পূর্ব ইউক্রেনের দিকে, কারণ দক্ষিণ পূর্ব ইউক্রেনের দিকেই ইউক্রেনের এই বন্দরগুলো অবস্থিত। ইউক্রেনের ওডেসা বন্দর দক্ষিণ পূর্ব ইউক্রেনে অবস্থিত। এখন রাশিয়ার মূল টার্গেট হবে পুরো ওডেসা বন্দর নগরীটি দখল করা। বন্ধুরা, ওডেসা বন্দর নগরীটি দখল করার মাধ্যমে মারিউপোল এবং ওডেসার মধ্যে তারা একটি সরাসরি রাস্তা তৈরি করতে পারবে। আর এ কারণেই তারা পূর্বেই মারিউপোল দখল করেছে, কারণ সম্পূর্ণরূপে মারিউপোল দখলের মাধ্যমে এমন একটি করিডোর স্থাপন করা গেছে যার মাধ্যমে এখন সরাসরি রাশিয়ার স্থলভাগ থেকে মারিউপোল পর্যন্ত একটি করিডোর তৈরি করা হয়েছে। এই করিডোরের মাধ্যমে রাশিয়া এখন তাদের প্রয়োজনীয় সমরাস্ত্র, জ্বালানি, খাদ্যদ্রব্য, চিকিৎসা সরঞ্জাম এবং যে কোনো লজিস্টিক ভেহিকল, এমনকি রাশিয়ান বাহিনীর ট্যাঙ্কও পুরোপুরি রাশিয়া থেকে মারিউপোলের মধ্য দিয়ে ওডেসার দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারবে। সুতরাং সমরাস্ত্র সরবরাহের ক্ষেত্রে কৌশলগতভাবে এখন রাশিয়া এগিয়ে গিয়েছে। এখন রাশিয়াকে ঠেকাতে হলে অবশ্যই মারিউপোল পুনর্দখল করতে হবে ইউক্রেনকে। সেটি ইউক্রেনের দ্বারা এই মুহূর্তে তো সম্ভব নয়। তাদের হাতে থাকা শহরগুলো এখন তাদের ছেড়ে পালাতে হচ্ছে। বন্ধুরা, গতকালই তারা নতুন একটি শহর হারিয়েছে। লোহানস্কের লিসিচানস্ক শহরের উপকণ্ঠে রাশিয়ান বাহিনীর প্রচণ্ড বিমান হামলা থেকে শুরু করে আর্টিলারি এবং ক্ষেপণাস্ত্র হামলার কারণে এই লিসিচানস্ক থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইউক্রেনিয়ান বাহিনী। আর তারপরেই রাশিয়ান বাহিনী সেখানে থাকা সবচেয়ে বৃহত্তর তেল শোধনাগার কেন্দ্রটি দখল করেছে। পূর্বেই বলেছি, এই তেল শোধনাগার কেন্দ্র দখলের মাধ্যমে সেখানে আরও কৌশলগতভাবে এগিয়ে গেল রাশিয়ান বাহিনী। এখন তারা নজর দিয়েছে বন্দর নগরী ওডেসায়। বন্ধুরা, ওডেসাও রাশিয়ান বাহিনীর কবজা করার শহরের তালিকায় রয়েছে। পুতিন যে সকল শহরগুলোকে পয়েন্ট আউট করেছিলেন তার মধ্যে ওডেসাও ছিল। তবে এখন তারা যে কৌশলে আগাচ্ছে সেটি যদি আপনি লক্ষ্য করেন, তাতে কিছু পরিবর্তন পরিলক্ষিত হয়। প্রথম দিকে রাশিয়া যেভাবে একেবারে ইউক্রেনের অভ্যন্তরে ঢুকে গিয়েছিল 2 থেকে 3 দিনের মধ্যে, তাতে বড় ধরনের একটি যুদ্ধ ব্যর্থতা ফুটে ওঠে রাশিয়ান বাহিনীর ভিতরে। অর্থাৎ পিছনের সাপ্লাই লাইন বা লজিস্টিক লাইনটি ঠিক না রেখে তারা শুধু সামনের দিকে এগিয়েছে। আর এই সুযোগটি পুরোপুরি গ্রহণ করেছে ইউক্রেনিয়ান বাহিনী। আপনি যখন অন্যের ঘরে যাবেন তখন আপনার সবকিছু ঠিক করে যেতে হবে। রাশিয়ান বাহিনী যখন ইউক্রেনের অনেক অভ্যন্তরে ঢুকে গিয়েছিল তখনই চলে এসেছিল বর্ষাকাল। আর সেই বর্ষার মধ্যে আটকে যায় রাশিয়ান বাহিনীর বেশিরভাগ লজিস্টিক ভেহিকল থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের ট্যাঙ্কগুলো। আর তখনই ইউক্রেনিয়ান বাহিনী রাশিয়ান বাহিনীকে মোটামুটি একটি শিক্ষা দেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে। আর সেই সুযোগটি তারা মোটামুটি ভালোভাবেই গ্রহণ করেছিল আমেরিকার দেয়া জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের মাধ্যমে। বন্ধুরা, এই বিষয়গুলো আমরা যদি বিবেচনা করি সেক্ষেত্রে তাদের দ্বিতীয় ধাপের পরিকল্পনাটি অত্যন্ত কার্যকরী ছিল। মূলত রুশ বাহিনীর প্রধান উদ্দেশ্য ছিল পুরো দনবাস, মারিউপোল, ওডেসা থেকে শুরু করে খেরসন, খার্কিভ পর্যন্ত দখল করা।
হয়তো ধাপে ধাপে তারা পরবর্তীতে কিয়েভের দিকে অগ্রসর হতে পারত, কিন্তু এটি না করে তারা প্রথমেই প্ল্যান এ বাস্তবায়ন করার ক্ষেত্রে ধাক্কা খায়। পরবর্তীতে তাদের প্ল্যান বি বাস্তবায়নের ক্ষেত্রে যে পরিকল্পনা গ্রহণ করে, সেখানে যুদ্ধ পরিকল্পনার মোটামুটি একটি সুন্দর নিদর্শন তারা দেখাতে পেরেছে। এ কারণে তারা এমন ধাক্কা দিয়েছে ইউক্রেনিয়ান বাহিনীকে, প্রথমেই তারা দনবাস অঞ্চল থেকে তাদেরকে বিতাড়িত করেছে। এর সাথে রয়েছে মারিউপোল আজোভিস্টাল স্টিল কারখানা থেকে প্রায় 3 মাস অবরোধের পর ইউক্রেনিয়ান বাহিনীকে তারা তাড়াতে পেরেছে। এটি তাদের একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে পরিগণিত। পুরো দনবাস, মারিউপোল এবং পূর্ব ইউক্রেন মোটামুটি দখল করার পরে তারা ওডেসা বন্দরের দিকে এখন হাত দিয়েছে, আর তারই প্রেক্ষাপটে এখন চরম হামলা শুরু করেছে ওডেসা বন্দরের দিকে। রাশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে মিস্টার জেলেনস্কি জানিয়েছেন যে মিস্টার ভ্লাদিমির পুতিনের লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব বন্দরনগরী অর্থাৎ ইউক্রেনের শেষ বন্দরনগরী ওডেসা দখল করা, আর এটি দখলে নেওয়ার মাধ্যমে ইউক্রেনের এগেইনস্টে তাদের প্ল্যান বি এর কার্যকারিতা প্রায় 98% পর্যন্ত অর্জন করতে সক্ষম হবে রাশিয়া। তাদের প্ল্যান বি এর যে টার্গেট বা যে ম্যাপ তারা করেছিল, সেক্ষেত্রে অনেকটা অগ্রসর হয়েছে। এখানে তারা একমাত্র বাকি রেখেছে শুধুমাত্র ওডেসা সমুদ্র বন্দর ভিত্তিক এই নগরীটি। এই নগরীটি দখল করার মাধ্যমে ভ্লাদিমির পুতিন পরবর্তীতে কী সিদ্ধান্ত গ্রহণ করেন, তিনি কি তার প্রথম ধাপের যে পরিকল্পনা নিয়েছিলেন আর দ্বিতীয় ধাপে যে পরিকল্পনা নিয়েছিলেন, উভয় ধাপের পরিকল্পনা নিয়ে তিনি যদি বিশ্লেষণে বসেন তাদের লক্ষ্য কতদূর অর্জিত হলো, সেক্ষেত্রে অবশ্যই তিনি একটি সিদ্ধান্তে আসবেন। প্রথম ধাপের পরিকল্পনা মোটামুটি ব্যর্থ হওয়ার পরে দ্বিতীয় ধাপের পরিকল্পনার ক্ষেত্রে তিনি যদি 100% সফলতা অর্জন করে ঘোষণা দেন যে এখন আর যুদ্ধের প্রয়োজন নেই, রাশিয়া তার প্রয়োজনীয় পরিকল্পনা 100% অর্জন করতে সমর্থ হয়েছে, তখন ইউক্রেনিয়ান বাহিনী নিজেদেরকে বিজয়ী ঘোষণা করবে না রাশিয়ান বাহিনীকে নিজেদের বিজয়ী হিসেবে মেনে নেবে। বন্ধুরা, এই ব্যাপারটি নিষ্পত্তি হবে পরবর্তীতে মিস্টার ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তের উপরে। মিস্টার ভ্লাদিমির পুতিন যদি দেখেন না এখন আর যুদ্ধের প্রয়োজন নেই, পুরো পূর্ব ইউক্রেন থেকে দক্ষিণ ইউক্রেন পর্যন্ত রাশিয়ান বাহিনী তাদের যে অর্জন, সেই অর্জনটি ধরে রাখার ক্ষেত্রে এখন থেকে তাদের প্রয়োজনীয় শক্তি নিয়োগ করবে, সেক্ষেত্রে যুদ্ধটি হয়তো সাময়িক সময়ের জন্য বন্ধ হতে পারে। তবে এক্ষেত্রে ইউক্রেনের সাথে আলোচনার প্রয়োজন রয়েছে, কারণ ইউক্রেন যদি মনে করে যে পূর্ব ইউক্রেন থেকে দক্ষিণ ইউক্রেন তারা উদ্ধার করবে, সেক্ষেত্রে রাশিয়া যদি নিজের থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় বা নিজের থেকেই যুদ্ধবিরতি শুরু করে, সেক্ষেত্রে এই যুদ্ধবিরতিটি টিকবে না, কারণ যুদ্ধবিরতির ব্যাপারটি উভয় দেশ থেকে বা উভয়ের অবস্থান থেকে আসতে হবে। এখন প্রশ্ন হলো, ইউক্রেনকে এই ব্যাপারটি মেনে নেবে যে পুরো দক্ষিণ পূর্ব ইউক্রেন এবং পূর্ব ইউক্রেন রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়ে গেল, আর এখন রুশ ফেডারেশনের তরফ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলো এবং তারা যুদ্ধবিরতি শুরু করেছে। এই ব্যাপারটি ইউক্রেনের মেনে নেওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি এবং যুদ্ধের সমূহ সমাপ্তি। সেক্ষেত্রে সম্ভাবনা খুব কম। যদি পশ্চিমা বিশ্ব মনে করে যে তারা ইউক্রেনের হারানো ভূমি পুনরুদ্ধারের ব্যাপারে সহায়তা করবে এবং ইউক্রেন যদি এ ব্যাপারে কমিটমেন্টে আবদ্ধ হয় তাদের জনগণের নিকটে, মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি বাজে বাজেই ঘোষণা দিচ্ছেন এবং তার এই ঘোষণা স্পষ্ট মনে হচ্ছে। ইউক্রেনের মাটিতে রাশিয়ার শেষ সৈন্য উপস্থিত থাকা অবস্থায় ইউক্রেন কোনো অবস্থাতেই রাশিয়ার সাথে যুদ্ধবিরতি বিষয়ক চুক্তিতে যাবে না। বন্ধুরা, এটি যদি তাদের কমিটমেন্ট হয় তাহলে রুশরা কি করবে? রুশরা বাধ্য হয়ে ওডেসা দখল করার পরে আরেকটি নগরের দিকে হাত বাড়াবে। এভাবে উভয় দেশের জেদাজেদির কারণে মূলত ক্ষতিগ্রস্ত হবে ইউক্রেন ক্ষতিগ্রস্ত হওয়া মানে পশ্চিমা বিশ্বের জারিজুরি শেষ হয়ে যাওয়া। তারা অনেক ভাব নিয়ে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামিয়েছিল। এখন তারা এমন একটি ভাব ধরছে যে ইউক্রেনকে তারা জেতাতে চাইলে সেই অনুযায়ী সমরাস্ত্র অবশ্যই ইউক্রেনের প্রাপ্য। কিন্তু এখনো পর্যন্ত ইউক্রেন তাদের সেই অনুযায়ী সমরাস্ত্র পেয়েছে কিনা অবশ্যই তারা হিসাব করে বলতে পারবে, কারণ ইউক্রেনের প্রেসিডেন্টের ব্যাপারে মাঝে মাঝেই তার উষ্মা প্রকাশ করেছেন। নিজেদের জ্বালানির চাহিদা ঠিক রাখার জন্য, নিজেদের তেলের মূল্য ঠিক রাখার জন্য ইউরোপীয় ইউনিয়ন এখনো পর্যন্ত রাশিয়ার কাছ থেকে বিলিয়ন বিলিয়ন পাউন্ডের, ডলারের, ইউরোর তেল কিনছে। বন্ধুরা, এই তেল কেনার পরও তারা বলছে যে তারা রাশিয়াকে সহযোগিতা করছে না। এখানে সহযোগিতা বা অসহযোগিতার মাঝে কোনো মাঝামাঝি অবস্থান নেই। ইউরোপীয় ইউনিয়ন সহ ন্যাটো এবং আমেরিকা বা পশ্চিমা বিশ্বকে এমন একটি অবস্থান নিতে হবে যেটি পুরোপুরি ইউক্রেনকে সমর্থন করে, কিন্তু এখনো পর্যন্ত ইউক্রেন অল আউট সাপোর্ট এই সকল দেশের কাছ থেকে পায়নি। এর উল্লেখযোগ্য কারণ হলো ইউক্রেনীয়রা মনে করছে যে তারা যে ধরনের সহযোগিতা পাচ্ছে সেটি যথেষ্ট নয়। অন্যদিকে পশ্চিমারা মনে করছে তারা ইউক্রেনকে যে ধরনের সহযোগিতা দিচ্ছে সেটি সর্বোচ্চ। বন্ধুরা, এই চাওয়া পাওয়ার মাঝে যে পার্থক্য রয়েছে সেটির মাঝে আরও একটি স্বার্থ রয়েছে, তা হচ্ছে ইউরোপের অর্থনীতি। যদি রাশিয়া ইচ্ছা
করে রাতারাতি ইউরোপের অর্থনীতি ধসিয়ে দিতে পারে। তার জন্য রাশিয়াও ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং পুরো বিশ্ব একটি অর্থনৈতিক মন্দা দশার দিকে ধাবিত হচ্ছে বা ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে একে অপরের স্বার্থ দেখতে গিয়ে ইউক্রেনকে তারা ইচ্ছামতো সাহায্য করতে পারছে না, আর এটি তারা মুখে স্বীকার করছে না, যদিও তারা নিজেরা একটি বুঝতে পারছে। তবে তারা এমন ভাব দেখানোর চেষ্টা করছে যে ইউক্রেনকে তারা তাদের হৃদয় উজাড় করে, অর্থনীতি উজাড় করে এবং সামরিক শক্তি উজাড় করে সহায়তা করছে, কিন্তু যেটি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের মতো রাষ্ট্রের জয়লাভ করার জন্য যথেষ্ট নয়। তাই এই ধরনের ভণ্ডামি থেকে বের হয়ে এসে এমন একটি অবস্থান নিশ্চিত করা উচিত সকল দেশের যে রাশিয়ার বিরুদ্ধে তাদের প্রকৃত অবস্থানটি ফুটে ওঠে, যে তারা রাশিয়াকে সহযোগিতা করছে না রাশিয়ার বিরুদ্ধে আচরণ করছে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করার প্রয়াস পাচ্ছি। আশা করি আপনারা এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।